প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছে আমি মুকসিমুল হাসান। দর্শক, গত বেশ কয়েক মাস ধরেই আমরা রাজনীতির মাঠে যে শব্দগুলো সবচেয়ে বেশি শুনি তার ভিতরে রয়েছে বিচার সংস্কার এবং নির্বাচন। আমরা গত কয়েকদিনে দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একেবারে সরাসরি সম্প্রচারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার প্রক্রিয়া চলছে। সংস্কার ইস্যুতেও দেখছি আমরা বেশ দূর কাজ এগিয়েছে। গত দ্বিতীয় দফায় গতকাল এবং আজ ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে এবং সবগুলো রাজনৈতিক দলের কথাই প্রায় বোঝা যাচ্ছে যে তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাচ্ছে। মাত্র 2-3 মাসের পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও রাজনীতির মাঠে আলাপ আলোচনায় মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় রয়েছে নির্বাচন নিয়ে। এমন প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে তবু কেন নির্বাচন নিয়ে সংশয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বামে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপর রয়েছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি একেবারে সরাসরি হেলাল ভাইকেই প্রশ্নটা শুরু করি। হেলাল ভাই, তবু কেন নির্বাচন নিয়ে সংশয়? তবু কেন নির্বাচন নিয়ে সংশয় একটা কাব্যিক প্রশ্ন। তবু কেন নির্বাচন নিয়ে সংশয়? আসলে আপনি জানেন যে আমাদের দেশের যে সবচেয়ে প্রতিবেশী যে রাষ্ট্র ভারত, তিনি কিন্তু কখনো চায় না বাংলাদেশে একটা স্টেবল পজিশন বা পলিটিক্যাল স্টেবিলিটি বা ইকোনমিক স্টেবিলিটি, সোশ্যাল স্টেবিলিটি কোনোভাবেই বাংলাদেশের ভালো চায় না। সুতরাং বাংলাদেশে যদি একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তাহলে ভারতের এখানে ডোমিনেট করতে একটা সুবিধাজনক অবস্থা হয়। সেকেন্ডলি, যে নির্বাচনটা অনুষ্ঠান করবার জন্য যাদের উপর ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করা হয়েছে, এখন তাদের যদি কোনো গোপন পরিকল্পনা থাকে যে কাউকে সুযোগ দেওয়ার জন্য বা কাউকে গুছিয়ে উঠবার জন্য, নির্বাচনকে মোকাবেলা করবার জন্য, তারপরে দেখেন যে এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, সেই 2008 সাল থেকে বলে আসছি, ক্রমাগত বলতে 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 এই পর্যন্ত আসছে। এবং সংস্কারের যে সমস্ত বিষয় সংস্কার করলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই সব বিষয়ে ঐক্যমত হয়ে সেখানে জুলাই চার্টার বলে আর একটা জিনিসের উত্থান হয়েছিল, যে আপনার প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে আপনার মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ড করা হয়েছে। এখন দেখলাম সবাই দাবি দেওয়া করে, ওটা আমি বলছি মুভমেন্ট গ্রাউন্ড, ব্রিডিং গ্রাউন্ড। ওইখানে রাত্রের বেলা আমাদের ছাত্র ভাইয়েরা বলে জুলাই চার্টার করতে হবে, সরকার সেটাকে টেক আপ করলো এবং দেখেন শেষ পর্যন্ত বিএনপি এটার সলিউশন দিল যে আমরা সংস্কার প্রস্তাবে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছি সেইগুলো হবে জুলাই চার্টার। গতকাল দেখলাম ডক্টর ইউনূস সরকার বলছেন তার বক্তৃতায়, আমাদের যখন সব পার্টি নিয়ে বসলো তখন সে বলছে যে আমি এসেছি সংস্কার করতে। আসলে এই কথাটা কি ঠিক? তার এই কথা ওপেনিং বক্তব্য তিনি এসেছেন সংস্কার করতে না তিনি এসেছেন নির্বাচন দিতে? এটা কিন্তু দুই রকম কোশ্চেন। তিনি বলছেন আমি এসেছি সংস্কার, তার সেই সংস্কার কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। এরপর তিনি বললেন যে যেহেতু এটা জুলাই চার্টার হবে, জুলাই চার্টারে আরও বৃদ্ধি করা যায় কিনা, জুলাই চার্টারকে আরও সমৃদ্ধ করা যায় কিনা, এই জন্য আরও কত কত বিষয়ে ঐক্যমত হওয়া যায়। অর্থাৎ টাইম লিঙ্গারিং করা এবং টাইম লিঙ্গারিং করে এমন কিছু কিছু ন্যারেটিভ তৈরি করে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা। তারপরও রাজনৈতিক দলগুলো একটা হারমোনিয়াস কোঅপারেশন করে গতকালকে আপনার সবাই মোটামুটি ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলেছে যে ডিসেম্বরের আগে নির্বাচন করাটা দরকার। শুধুমাত্র জামাত ইসলাম বলছে যে এপ্রিলের আগে করলে হয়, তাই না? আবার এনসিপিও বলছে যে জুলাই চার্টার হয়ে গেলে নির্বাচনের ডেটটা ঘোষণা করা যায়। কিন্তু আমি বুঝলাম না কোন অদৃশ্য শক্তির বলে, কার মনোরঞ্জনে, কাকে সুবিধা দেওয়ার জন্য দেশে অস্থিতিশীল থাকলে তো ভারত সবচেয়ে বেশি লাভবান হয়। সুতরাং আপনি কেন নির্বাচনের ডেটটা ঘোষণা করছেন না? আপনি নির্বাচন করবেন যে ডেটটা ঘোষণা করলে সমস্যাটা কোথায়? উনি কেন? সুতরাং আমরা বলছি যে
কেন নির্বাচন নিয়ে সংশয় বললেন না যে এই সমস্ত কারণে আচ্ছা, এগুলো বেশ কয়েকটি পয়েন্ট আপনি বলেছেন, এগুলোর বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এবং কেন কোন অদৃশ্য শক্তির কারণে এটা করা হচ্ছে বা তারিখ ঘোষণা করা হচ্ছে না সেই উত্তর আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। কিন্তু ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র এবং তাদের দ্বারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং সরকারের গোপন পরিকল্পনা থাকতে পারে সেটির কথাও তিনি বলেছেন। এক ধরনের অনৈক্যের প্রক্রিয়া সৃষ্টি করা হচ্ছে, এরকম তিনটি লাইন টেনে তিনি যেটা বলেছেন যে অদৃশ্য শক্তির কারণে, কোনো এক অদৃশ্য শক্তির কারণে ডেট ঘোষণা করা হচ্ছে না। আসলে কি অদৃশ্য শক্তির কারণ হতে পারে? আসলে দেখুন, আমি প্রথমে আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে সহ আজিজ ভাই, হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তার আলোচনা যিনি সূত্রপাত করেছেন। যে আপনার বিষয় ছিল তবুও কেন নির্বাচন নিয়ে সংশয়, এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। তো সেই সংশয়ের কিছু কারণ হেলাল ভাই বলেছেন, তো আমি তার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে সংশয় নানা কারণে হতে পারে। একটা হচ্ছে সংশয় তৈরি করবার জন্য তো একটা গ্রুপ কাজ করছে, নিরন্তর কাজ করছে, যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে সেখানকার পরাজিত শক্তি তারা কি এটিকে সহজে মেনে নিয়েছে? এটিকে সহজে মেনে নেওয়ার সুযোগ আছে? তারা এবং তাদের আশ্রয়দাতা আমাদের প্রতিবেশী যে আধিপত্যবাদী শক্তি বলি, এখানে তাদের বড় ভূমিকা রয়েছে এই সংশয়গুলো তৈরি করবার ক্ষেত্রে। আপনি যদি একটুখানি তলিয়ে দেখেন তাহলে এটা বোঝা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য যে এই সংশয়গুলো আমাদের মধ্যে কেন তৈরি করছে। তো এটি তাদের একটি নিরন্তর চেষ্টা এই সংশয় তৈরির ক্ষেত্রে। আরেকটি কারণ এটি থাকতে পারে, যেটা আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের পরে খুব অল্প সময়ের মধ্যেই আমরা জেনে বুঝে করতে পারি, অথবা আমাদের রাজনৈতিক জায়গা থেকে এই বিপ্লবীদেরকে আমরা বিতর্কিত করবার চেষ্টা করেছি কেউ কেউ। সেইখান থেকে তাদের মনে একটি সংশয় জাগতে পারে, যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল, যারা আহত হয়েছেন এবং যারা এই বিজয়ের পেছনে ভূমিকা রেখেছেন, তাদের তো একটি সংশয় আছে যে এই ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে তাহলে তাদের অবস্থাটা কি হবে। সুতরাং তার আগে তারা একটা ফয়সালা করতে চায়, যে এই ফয়সালাটা যদি হয়ে যায়, ওই যে আমরা শুনেছি যে এখানে আপনার জুলাই চার্টারের কথা বলা হয়েছে, সেখানে কি কি থাকবে, সেই চার্টারটা হয়ে গেলে মানে তারা দায়মুক্তি কিভাবে পাবে। যদি কোনো কারণ হচ্ছে কি যে দেখেন, আমাদের এই জুলাই বিপ্লবের পর আমরা যেটাকে বিপ্লব বলি, তো সেই বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার হয়, কিন্তু সেখানে বাংলাদেশে কিন্তু কোনো বিপ্লবী সরকার হয়নি, এখানে একটি সাংবিধানিক সরকারই হয়েছে। সুতরাং সংবিধান এখনও সমুন্নত রয়েছে, যার কারণে যেখানে সংবিধান রয়েছে সংবিধান পরিবর্তন করতে পারেনি। এই সংবিধান যদি বহাল থাকে তাহলে তাদের একটি সংশয়ের জায়গা আছে, সেই সংশয় থেকে তারা চাচ্ছে যে একটু সময় নিয়ে জুলাই চার্টারের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান এবং একটি নতুন বন্দোবস্ত করে সেখান থেকে একটা ইন্ডেমিনিটি পাবার একটা বিষয় আছে। যদি কখনো অথবা ফ্যাসিবাদ ফিরে না আসুক, আমরা যাদেরকে ফ্যাসিবাদ বলছি, দেশের যারা ফ্যাসিবাদী ভূমিকায় ছিল তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, সার্ভিসে যারা ছিল, কিন্তু ফ্যাসিজম কি পালিয়ে গেছে? ফ্যাসিজম এখনও বাংলাদেশে বহাল তবিয়তে আছে। সুতরাং এখানে যদি পরবর্তী যে সরকার আসবে, যদি যারা এই বিপ্লবী যারা ছিল তারা যদি ধরেন তারা একটি নতুন রাজনৈতিক দল করছে, তারা ক্ষমতায় আসলো না, আরেকটি দল ক্ষমতায় আসলো, তারা যদি তাদেরকে সাইড না দেয়, সান না দেয়, তারা যদি বিচারের আওতায় আনে, সেই সংশয়টাও তো তাদের থাকতে পারে মনে। তো নানা কারণে তারা চিন্তা করতেছে যে তাদের অবস্থানটা একটু শক্ত করুক, তাদের দাবিগুলো আদায় করে নিয়ে তারপরে নির্বাচন, এটাও একটা কারণ হতে পারে বলে আমি মনে করি। তো সেটি তার চেয়ে বড় কারণ যেটা আমি মনে করি, যেটা আগে বললাম আমি, যে এদেশের নানা গোয়েন্দা সংস্থারা, বাইরের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশের একেবারে পরতে পরতে ঢুকে গিয়েছিল একটি সময়। আমি মনে করি এখনও তারা এদেশ থেকে পুরোপুরি চলে যায় নাই, তাদের কর্মকাণ্ড এখনও অব্যাহত আছে। আমাদের ভিতরে সন্দেহ, সংশয় তৈরি করবার জন্য তারা নিরন্তর চেষ্টা করছে, যার কারণে দেখা যায় যে যেই দলগুলো এদেশের সাধারণ মানুষ এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে এদেশ থেকে তাড়ানোর জন্য তারা ভূমিকা রেখেছে। কারণ হলো যে তারা যে পরিমাণে সাফার করেছে দীর্ঘ 16 বছর, সেই কথাগুলো কি ভুলে গেছে? আপনি কখন একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারে যে বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর? বুকটা কখন পেতে দেয় গুলির সামনে? মানে মানুষের ধৈর্যের সীমাটা
মানে কিভাবে এরা ভেঙে দিয়েছিল, যে মানুষের জীবনের মায়াও মানুষ ছেড়ে দিয়েছিল, একেবারে দেয়ালে পিঠ থেকে গেছিল। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সুতরাং সেই জায়গা থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। তো সেখানে এত তাড়াতাড়ি আমরা সেই বিষয়গুলো যদি ভুলে যাই, তাহলে এটি যেমন আমাদের জন্য একটি খারাপ সময় বয়ে আনতে পারে। তো সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সামনের পথ চলা দরকার। তাইলে যে সন্দেহ সংশয়গুলো তৈরি হচ্ছে সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের হবে কি যে এখানে আমাদের কিছু Clear. আমরা ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমরা তর্কে জড়াই যাই, আমরা বিভেদ তৈরি করি। সেই জায়গাটি ওই জায়গাটি মনে থাকলে আমরা ছোট বিষয়গুলোকে ছাড় দিতে পারবো, এবং ছোট বিষয়গুলোকে যদি আমরা ছাড় দেই, তাহলে যে সন্দেহ সংশয়গুলো তৈরি হচ্ছে এটি হবে না। আর নির্বাচনের যে বিষয়টি, আমি মনে করি যে এই সরকার এখনো দেরি করবে কিনা জানি না। তারা যেহেতু বলেছে যে 26 জুনের আগেই তারা নির্বাচনটি দেবে। আজকে আমি জামাতের আমিরের কথাও শুনছিলাম, বিএনপি তো আজকে আমি সম্ভবত বলছে কালকে দিলে কালকে নির্বাচন, হ্যাঁ, মানে যদি সব সমতল ভূমি থাকে, হ্যাঁ, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, তারা এখনো প্রস্তুত আছে। সুতরাং তাদের ভিতরেও তো সংশয় নাই। আজকে আমি দেখলাম যে সম্ভবত বিএনপির মহাসচিব তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেরি হলে এই সরকারের প্রতি মানুষের একটা কি করবে, মানে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে। হ্যাঁ, কথাটা তিনি এইভাবে বলেছেন যে ইলেকশনের রোডম্যাপ দিতে দেরি করলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে। সুতরাং সেখানে সেই প্রশ্নটি করেছেন। তো আমরা মনে করি সরকারের একটি অবস্থান আমার দৃষ্টিতে তারা পরিষ্কার করেছেন। এখন এখানে আমাদের অবিশ্বাসের জায়গাটা কেন তৈরি হচ্ছে এটি আমি পুরোপুরি বুঝতে পারি নাই। কারণ যেহেতু তারা বলেছে, আমরা ধরে নেই একটা কারণে অবিশ্বাস তৈরি হতে পারে, মানে সংশয় তৈরি, সেটি হচ্ছে যে সময়টার কথা বলেছেন সেই সময়টা বাংলাদেশের নির্বাচনের জন্য উপযোগী সময় নয়। এই একটি কারণের আমার মনে হয় যে এই সংশয়টা দানা বেঁধেছে যে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। আর না হয় আমি আর কোনো। আচ্ছা শহীদ ভাই, আপনি যে জায়গা থেকে বললেন যে সংশয়ের এই একটা জায়গা, তাহলে আমি যদি তাদের সংশয়ের মানে সরকারের পক্ষ থেকে জায়গা বাদ দিয়ে আমি রাজনৈতিক ঐকমত্যের জায়গায় যদি যাই, তাহলে আমি যে কথাটি শুরুতেই বলছিলাম যে ডিসেম্বর মাস এবং সর্বোচ্চ জামাত বলতেছে ফেব্রুয়ারি মাস, তাহলে 2 থেকে 3 মাস বড় দুইটা দল তো বাংলাদেশে এখন যারা এক্সিস্টিং আছে, এই দুইটা দলকেই, বিএনপিকে সবার উপরে, এবং তারপরে একটু দূরত্ব রেখে বললেও জামাতকেই বলতে হবে। তারা যদি একমত হতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি এতটা ক্ষমতাশীল যে তিনি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনটাকেই প্রলম্বিত করতে পারে? আমি এই উত্তরটা আপনার কাছে একটু পরে নিব। আমি একটু হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। হেলাল ভাই, আপনি জানেন যে দ্বিতীয় দিনের মতো আজকেও জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো বসেছিল। আজকে প্রধান উপদেষ্টা ছিলেন না, কিন্তু বাকি সবাই প্রায় একই, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বেশিরভাগ দল বলেছে 70 অনুচ্ছেদের বাতিলের পক্ষে তারা, সেক্ষেত্রে আস্থা ভোট, সংবিধান সংশোধন এবং অর্থ বিল, এই 3টা ক্ষেত্র ছাড়াই। এছাড়া আমরা এর আগেও দেখেছি যে মানে সরকার পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা ইত্যাদি অনেকগুলো ব্যাপারে খুব কাছাকাছি। আপনার কি মনে হয় যে এই প্রক্রিয়ায় দূরত্ব থাকার কারণে ঐকমত্য হতে কিংবা নির্বাচন হতে দেরি হতে পারে? এটা তো আপনার এই ঐকমত্য কমিশন এটা এক্সট্রাক্ট করলো, বের করে আবার আমাদের সামনে দিল যে এইটাকে নিয়ে তোমরা আবারও বিশ্লিষ্ট, মানে অনৈক্য তৈরি করো, আবারও বিশৃঙ্খলা তৈরি করো। তাইলে সে বলতে পারবে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের অভাবে আজকে গণতন্ত্র, এইসব কথা বলতে পারবে। দেখেন 70 আর্টিকেলস নিয়ে আজকে কথা হয়েছে। 70 আর্টিকেলস নিয়ে সমস্ত দল, আমরা তো 70 আর্টিকেলস নিয়ে সেই 2008 সাল থেকে 2016 সাল থেকে বলছি যে এইটা আপনার কিছু রিফর্ম করা দরকার। যেমন আমরা বলছি যে অর্থ বিল, মানে বাজেট পাস, তারপরে নো কনফিডেন্স, তারপরে আপনার বাংলাদেশের ওই যে আপনার একটা সংবিধান সংশোধন, আর সিকিউরিটি ইস্যু, যেমন একটা বলছি নিরাপত্তা ইস্যু, যে যখন দেশকে বহিঃশত্রুর আক্রমণ হয় তখন যেন যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধের ইস্যুর জন্য দলীয় অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তার মানে এটা একটা স্যাটিসফাইড ইস্যু। তারপরে এটা তুলছি না তো। এরপরে আরেকটা আছে স্থায়ী কমিটি, পার্লামেন্টারি স্থায়ী কমিটি। দেখেন, আমরা সংসদে যাব অথবা আমাদের সমমনা রাজনৈতিক দল বা অন্য সবাই যাবে। আলী রিজা সাহেবের কি কাজটা পড়ছে, উনি বলছেন যে সমস্ত স্থায়ী কমিটির সভাপতি দিতে হবে বিরোধী দলকে। এখন দেখা যাচ্ছে বিরোধী দলের সাইজ যদি ছোট হয়, বিরোধী দল যদি এরকম কেপাবেল না হয়,
দিতে বাধ্য করছেন কেন? সমস্ত স্থায়ী কমিটির মেম্বার দিতে অনেক হবে। ফাইল তো তাহলে আটকে থাকবে। তাই না? না না, তার মানে কি একটা টার্মোয়াইল সিচুয়েশন তৈরি করতে চাই, তাই তো? আমরা কিন্তু বিএনপি তারপরেও বলেছি যে স্থায়ী কমিটির যে 4-5টা হয় তার মধ্যে কিছু আমরা যদি ওই বিরোধী দলের সাইজ দেখে বিরোধী দলের যদি সেটা কমিয়ে তাহলে সেটা দিতে হবে, এটা জুলাই চার্টারে থাকবে। আর নারী ভোটারের বিষয়, নারীর ওই যে ক্যান্ডিডেট, হ্যাঁ, যে 100 নারী ক্যান্ডিডেট, সেটা কিভাবে নির্বাচিত হবে এটা পরে আলোচনা করা যাবে। কিন্তু যেহেতু আমাদের দেশে গণতন্ত্রভাবে এত বেশি প্র্যাকটিস হয়নি, এখনো প্রত্যক্ষ ভোটের প্রয়োজন হচ্ছে না, এখন ওই যে যেভাবে পিআর সিস্টেমে নারী ওটা হয়, অথবা এটা নিয়ে আলোচনা হতে পারে। তার মানে এভরিথিং ইজ স্যাটিসফাইড। আমার বক্তব্য হলো যে আমাদের ইউনিটি, আমাদের ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য কি? ওই যে আমি প্রথমে যেটা এটা বললাম, কারা করতেছে এই আপনার যে মনে আপনাকে হয়? প্রথমে যেটা বললাম যে নির্বাচন যদি আপনি চান তাহলে আপনি ভারতের এজেন্ট। দেখবেন আগে ছিল নির্বাচন চাইলে ক্রিমিনাল অফেন্স, এইটাকে ন্যারেটিভ বানিয়ে বয়ান দিয়ে খুতবা দিয়ে বানাচ্ছে কি যে ভারতের এজেন্ট। আজকেও দেখলাম নাহিদ ইসলাম, তিনি আমাদের এই যে আজকে যে মিটিং হলো সেই মিটিংয়ে বলছে যে বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচনে চাই ভারতের সুরে। তাহলে আমাদের তো বলতে ইচ্ছা লাগে যে ভারত যেহেতু বাংলাদেশে অস্থিতিশীল করতে চায়, সেই অস্থিতিশীল করার জন্য যে ফোঁটাটা কাটা দরকার, যে টিপ্পনিটা কাটা দরকার, সেটা আপনারা কাটছেন কার এজেন্ট হয়ে? তাই না? এটা তো সবাই জানে যে বাংলাদেশ অস্থিতিশীল হলে সবচেয়ে বেনিফিট হবে ভারতের। তা আপনি যে এই যে ফোঁটা কাটছেন, টিপ্পনি কাটছেন, কার এজেন্ট হয়ে? তাই না? বাংলাদেশে যখন আপনার এই যে সঙ্গীত অঙ্গনে দেখেন, যখন আওয়ামী লীগের আমলে আমি দেখলাম সব ইন্ডিয়ান শিল্পীরা এসে গান গেতো বাংলাদেশে, আর এরপরে 5ই আগস্ট থেকে পাকিস্তান থেকে শিল্পী আনা শুরু করলো। বিএনপি একমাত্র দল বললো যে সবার আগে বাংলাদেশ। তাই না? আমরা বাংলাদেশের যে আইকনিক সিঙ্গারগুলো তাদের দিয়ে প্রোগ্রাম করলাম, এবং ভারতের বিরুদ্ধে আমাদের মতো প্রতিবাদ আমরা ওদের এম্বাসি ঘেরাও করেছি। যখন আমাদের বিরুদ্ধে আপনার আগ্রাসী মনোভাব দেখালো 5ই আগস্টের পরেই কিন্তু আমরা সীমান্তব্যাপী ওদের বিরুদ্ধে কথা বললাম। আমরা তিস্তা পয়েন্টে আমাদের পানির ন্যায্য হিস্সা দাবিতে আন্তর্জাতিক কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের কাছে আহ্বান জানিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিলেন। লং মার্চও করেছেন। লং মার্চ করলাম, সমানভাবে করছি। তাহলে আমরা তাদের ব্যাগেজ বহন করছি। এইটা এই কারণে বলে কিনা হেলাল ভাই, এই কারণে বলে কিনা যে ভারত বলছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনা করবে না, নির্বাচিত সরকার আমরা এই কারণে নির্বাচন চাচ্ছি কবে থেকে, আমি তাই বলেন 17 বছর। না ওইটা বাদ দেন, আপনি 5ই আগস্টের পরে 7ই আগস্ট আমরা প্রথম বিএনপি অফিসের সামনে একটা সমাবেশ করলাম নির্বাচনের অনুষ্ঠানের তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠানের দাবিতে। তখন অনেকে ভুরু কুঁচকেছিল না, অনেকে বলছে না বিএনপিটা কি শুরু করছে। বিএনপি তখন পলিটিক্যাল ম্যাচুরিটি, পলিটিক্যাল ফোরকাস্টিং থেকে বিএনপি মনে করছে যে নির্বাচন নিয়ে টালবাহানা হতে পারে, সুতরাং নির্বাচনটা এখন দাবি করব আমরা। আর সেটা আজকে প্রমাণ হয়েছে না যে বিএনপি যে অনুমান করেছিল যে নির্বাচন নিয়ে টালবাহানা হতে পারে 7 তারিখে আমার দাবি, তখন তো ভারত সেনাবাহিনী কেউ কত কথা বলেনি, প্রথম তো আমরাই বলছি। আর আপনি যেটা বলেন এটা হলো আমাদের প্রিকনটেক্সট, আমাদের প্রেক্ষাপটটা, যে আমরা 2008 সাল থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি করে আসছি। আমাদের এই দাবি জাহির রয়েছে অনেক দিন, এবং 5ই আগস্টের পরে আমরাই প্রথম প্রোগ্রাম করে এইসব বলছি, সবসময় চেয়ে আছি। আর রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক দায়িত্ব নির্বাচন চাওয়া, কেন নির্বাচন ছাড়া রাজনৈতিক দলগুলো এটা আমি ক্লিয়ার, কারণ পারে না। 5 আগস্টে সুতরাং আমি এটা বলি, এখন আমার কথার সাথে 1 বছর পর 2 বছর পরে কার কথা মিলে যাচ্ছে আপনি ট্যাগিং করছেন। এই জন্য আপনাকে নিয়ে আমার সন্দেহ হয় যে আপনারা আসলে দেশকে অস্থিতিশীল করে কাদের হিডেন এজেন্ডা আপনারা বহন করছেন। আমি একটু ছোট করে কথা বলি, আমি অনেকগুলো টেলিভিশনে এই কথাটা বলছি। দেখেন পৃথিবীতে সব, কোরআন কিন্তু সবার পরের গ্রন্থ, আসমানি কিতাব যতগুলো আছে আপনি দেখেন বেদ বা বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায়, মিলে যায় না? কোরআনের অনেক কথা বেদ এবং বাইবেলের সাথে মিলে, তার মানে গ্রন্থগুলো কি এক না, কমপ্লিটলি ডিফারেন্ট না? আমরা এই কথাগুলো কবে থেকে বলছি, আর আমরা 5ই আগস্টের পরেও বলছি যে নির্বাচন দিতে হবে। এখন আমাদের কথা অন্য কারোর সাথে কথা বলে মিলে গেলে আপনি আমাদের ট্যাগিং করছেন। তা এখন তো আমার বলতে ইচ্ছা করে যে আপনি এই যে বাংলাদেশকে যে অস্থিতিশীল করার জন্য ভারতের যে এবং ভারতের হেজিমনি জারি রাখার জন্য যে এসপিওনেজ
বা স্পাই এই বাংলাদেশে বিচরণ করছে, আপনি কি তাদের মধ্যে একজন নাকি? যে আপনি বিএনপি নির্বাচন দাবি করলে করছেন ভারতের সুরে কথা বলছে, এটা তো মানে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। যে আসলে আপনি সেই ঘরের ভিতর কেড়ে আমি কলা খাই না, এরকম যে আপনি তাহলে আপনারা বা আপনাদের যারা আজকে এই নির্বাচনকে অনিশ্চয়তা করে তুলছেন, এবং ডক্টর ইউনূস নিজেও, আমার প্রশ্ন জাগে, আপনি বলতে পারেন যে চীনের সাথে তার এত ভালো সম্পর্ক হয়েছে, চীনের সাথে এরা বিনিয়োগ সম্মান এই যে এক্সপোজারগুলো দিচ্ছে এখন, বড় আপনার ওটলেস যে সমস্ত এক্সপোজারে বিনিয়োগ সম্মেলন নামে দুটো সম্মেলন করলেন, এই যে চীনের তারই ভারতের সাথে কীভাবে সম্পর্ক থাকবে। শেখ হাসিনা কিন্তু এই কাজ করেছিল, চীনের সাথেও ভালো সম্পর্ক, ভারতের সাথেও ভালো সম্পর্ক। আপনি যদি মনে করেন যে ভারত আমাদের ক্ষতি করছে, ভারত আমাদের প্রতি আগ্রাসী মনোভাব করছে, আমরা তো মিন করি, তাহলে ভারতের সাথে এ পর্যন্ত যত আমাদের চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো অন্যায্য বন্ধুত্বের নামে আর কি আমাদের উপর জবরদস্তি করেছে, সে চুক্তি প্রকাশ করেন না কেন জনগণের কাছে? দু চারটে চুক্তি নিয়ে কথা বলেন না কেন, বাতিল করেন না কেন? তা তো করছেন না। যখন 5ই আগস্টের গণ অভ্যুত্থান হলো, আপনি ফার্স্ট ফোনটা তো ভারতের প্রধানমন্ত্রীকেই দিয়েছিলেন। আমরা এই কথাগুলো বলবো না? আপনি আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা সালাউদ্দিন ভাই, তিনি গুম হয়েছে, তিনি মামলা করতে দেরি হয়েছে, ভাই আমি ভিকটিম, আমি পার্টির একটা এত বড় নেতা, আমার কত কাজ রয়েছে, তাই না? আপনি তাকে ট্যাগিং করে দিচ্ছেন। কই আজকে যে মামলা করলো, এখন আপনাদের কথা কই থাকলো? আজকে যে মামলা করলো, সুতরাং আমাদের এই যে আপনি বললেন যে নির্বাচন কবে হবে, নির্বাচন তাই নিয়ে সংশয়, তো এই সমস্ত কথা যদি জারি রাখেন, একটা আর একটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড, সরকারকে এনসিপিও বলছে, জামাতও বলছে লেভেল প্লেইং ফিল্ডটা লেভেল লাগবে কে? ইন্টারিম গভর্নমেন্ট। গভর্নমেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাতে ফিল্ড লেভেল থাকবে। এখন আমার রাজনৈতিক কাঠামো বা আমার কর্মীর সংখ্যা ব্যাপক, আপনার কাঠামো বা আপনার কর্মীর সংখ্যা ক্ষুদ্র, বিধায় কি লেভেল প্লেইং ফিল্ডেরও না? লেভেল প্লেইং ফিল্ড যেন নির্বাচনে করতে যেন, ভোট দিতে যেন কারো না সমস্যা হয়। প্লেইং ফিল্ড কথাটা উঠছে কখন? যখন নির্বাচনকে ম্যানিপুলেট করে সরকার হিমসেলফ, তাই না, চেষ্টা করে, নিজেই যখন এটা চেষ্টা করে, তখন লেভেল প্লেইং ফিল্ডের কথা ওঠে, ঠিক না? এখন একটা নির্বাচনী এলাকায় বিএনপি যদি আপনার 1 লাখ ভোটার থাকে, আপনার যদি 10,000 ভোটার থাকে, এখন আপনার 10,000 ভোটার তো একটু লজ্জা বা একটু হয়ে যায়। 1 লক্ষ লোক ভোট দিতে যাচ্ছে, 10,000 লোক ভোট দিতে যাচ্ছে, তাই না? এখন এখানে লেভেল প্লেইং, হ্যাঁ, এই 1 লাখ লোক যেন 10,000 লোকটা পুরো আক্রমণ না করে, সেই 10,000 লোক যেন ভোট দিতে পারে, এটি তো লেভেল প্লেইং। এই দায়িত্ব তো ডক্টর ইউনূস সরকার। আর ডক্টর ইউনূস সরকার আপনারা তো এক এবং অভিন্ন, কারণ ডক্টর ইউনূস সরকার যখন পদত্যাগ করতে চায়, তখন সবাই মিলে আমরা তাকে ক্ষমতায় আনলাম, তাকে ক্ষমতায়িত করলাম। তিনি দেখি গোপনে গোপনে আপনার সাথে কথা বলে যে আমি কিন্তু পদত্যাগ করব, আমাদের বলে না। অর্থাৎ তিনি মিন করেনি পদত্যাগ করবে, এটা কিন্তু মিন করেনি। আমি প্রথম দিন এখানে ছিলাম আপনাদের এখানে, আপনি আমার জিজ্ঞেস, আমি বলছিলাম যে এটা নাটক, এটা ফুললি নাটক। সে যদি মিন করতো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতো। সুতরাং আমি বলছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো, আমরা যারা আছি, আমরা সবাই নির্বাচন, আপনি আজকের মিটিংও দেখেন সবাই নির্বাচন। কিন্তু আমার মনে হচ্ছে যে সরকার কি নির্বাচন চায়, তিনি কেন ডেটটা ঘোষণা করছেন না? তিনি কেন এই যে জুলাই চার্টারকে নাকি আরো শ্রীবৃদ্ধি, আরো সমৃদ্ধি করবার জন্য এই যে এখন 3-4টা পয়েন্ট দিল, 70 আর্টিকেলস, স্থায়ী কমিটি, নারী ভোটার, আবার বলছে যে এটা নিয়ে স্থায়ী কমিটিতে সব বিরোধী দল দিতে হবে। হেলাল ভাই, আমি একটু মানে আপনার কাছে একটু পরে উত্তরটা নিব, সেটা হচ্ছে একটু প্রশ্নটা আগেই করে রাখি। সেটা হচ্ছে আপনি কেবল যেটা বলছিলেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা জামাতের পক্ষ থেকে, কিন্তু আমরা বিএনপি সহ সব রাজনৈতিক দলকেই দেখেছি যে জামাতও বলছে যে সমতল না, ভূমিটা হতে সময় লাগবে, যতটুকু হয়, যতদিনে হয়, তারপরে দুই দলের না, না 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 এটা না, তারা হয়তো মনে করছে যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো ক্রিয়েট হয়নি, এরকম হতে পারে। মানে সরকারকে, যেমন আমি আরো খোলামেলা করি, এনসিপি বলছে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, আবার বিএনপি বলছে এনসিপির ভাষায় কথা বলে গঠন করেন। এটা যে কেউ কোনো কথা বলিনি তো, নির্বাচন কমিশন গঠনটা তো 1 ঘন্টার ব্যাপার। তো নির্বাচন কমিশন গঠনটা করলেই তো হয়ে যাচ্ছে, আপনাদের পছন্দ না হয়। আর এই নির্বাচন কমিশন গঠন করছে ডক্টর ইউনূস সরকার, হ্যাঁ এই সরকারই করে। আবার
তার মানে আমি বুঝলাম না ওদের মানে মধ্যে প্রত্যেকটা গ্রুপই সরকারকে বলে যে তার পক্ষের না অন্যের পক্ষের, এইটার আসলে কারণ কি? আপনি শোনেন, সরকারে তো এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, আমরা তাদের পদত্যাগও দাবি করেছি, আর একজন পদত্যাগ করে দলে আসে। আবার ডক্টর ইউনূস সরকার যত মান অভিমান রাগ বিরাগ অনুরাগ সব তো ওই দলেরই সাথে, তার মানে তারা একটা আপনার ওরে কি কয় পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অঙ্গ। এই তারা তো বলে এরকম বিএনপিরও আছে এরকম বলে যেমন তারা। যেমন বলে যে প্রত্যেক দল অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয় প্রত্যেক দল থেকেই সুপারিশ দেওয়া হয়েছিল, যার ভিতরে সবচেয়ে বেশি বিএনপির সুপারিশ হয়তো নেওয়া হয়েছে এরকম বলে অনেকে। বিএনপির সুপারিশে নেওয়া হয়েছে, মানে তারাই বলে এনসিপির। এগুলো তো মনে করেন গোপন কথাবার্তা, এগুলো তো হ্যাঁ, আপনি না, না, জানেন এটা না, নামও তো আমি আমরা জানি বলছি না। যারা আমি উপদেষ্টা পরিষদে আছে এরা কি কোনো বিএনপির কমিটিতে না, আছে নাকি? না, কমিটি বা এরকম কোনো কেউ বিএনপি সুরেও তো কথা বলছে বা শুনি না। কেউ কি যারা যদি উপদেষ্টা 2 একজন থেকেও থাকে, তারা কি যখন ওই কফির টেবিলে আড্ডা মারতে যায় বা কোনো রেস্টুরেন্টে আড্ডা, তখন কি মাস্ক পরে নাকি? মানে মনে যদি আপনার কোনো কনস্পিরেসি বা মনে কোনো ভয় থাকে, তখন তো করোনা চলে গেলেও আপনি মাস্ক পরে, কারণ ভাই আপনি কফি খেতেই পারেন, আমি কি সমস্যা একটা অন্য লোকের সাথে কফি খেতে পারি না? অবশ্যই পারে। তা আমি আমার মাস্ক যখন পরি তখন কিন্তু আপনার মনে সন্দেহ, এই মাস্ক পরে আসলো কেন, বা অযথা আমি এটা ছাতি মাথায় দিলাম, দেখা যাচ্ছে বৃষ্টিও নেই রোদও নেই, আমি ছাতি মাথায় দিলাম, তখন সন্দেহ নেই লোকটা ছাতি মাথায় দিল কেন এই মুহূর্তে, এক তো তারা হইতেই পারে, কয়দিন আগেও একসাথে আন্দোলন তাই না? করেছে। সুতরাং আপনারা যে এনসিপির সাথে আপনাদের সরকার, আসিফ মোহাম্মদ আসিফ ভুঁইয়া তো স্থানীয় সরকার, কত বড় একটা মন্ত্রণালয়, তিনি এনসিপির সাথে বা তাদের বন্ধু বান্ধব ছিল, একসময় তাদের বন্ধুত্ব ছিল, তার একসাথে কফি আড্ডা মারতেই পারে, মাস্কটা পড়লো কেন? এখন কি করোনা আছে নাকি? আচ্ছা, ওই সরকারের ওই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে, বা তাইলে এই যে কৃত্রিম উপায়ে গ্রহণযোগ্যতা বাড়ালে মানুষ কিন্তু তাদের প্রতিনিধি থাকলে অথবা তার কাছে আমরা সুযোগ পেলে লেভেল প্লেইং ফিল্ড, তো আমি দেখলাম যে বিএনপির জন্য আরো বিরূপ, কারণ একটা রাজনৈতিক হ্যাঁ, দল সেই এবং কথাও বিএনপি সরকার বলে। এক হরিহরতা, কিন্তু নির্বাচনটা করতে হবে তো। সেটাই। আপনি লেভেল প্লেইং ফিল্ডটা বলতে সবাই যেন ভোট দিতে পারে, এটাই তো লেভেল প্লেইং ফিল্ড। আপনার দলের সাংগঠনিক ভিত্তি কম, কবে আপনি ভিত্তি শক্তিশালী করবেন, কবে আপনার কর্মী সংখ্যা বাড়বে, অথবা কোনো একটা প্যাচ ঘোষ বাদিয়ে যদি আপনি আর একটা সময় নিয়ে শক্তি সঞ্চয় করতেন, এর জন্য এটা তো আপনার ফেয়ার না, এটা তো ফেয়ার ডিল হলো না। Okay. তো এর জন্য তো বিএনপি তো প্রতিবাদ করবেই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন, যেটা আমরা 7ই আগস্ট করেছি, অনেকে ভুরু কুচকিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, ওই কিন্তু সময় আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে এটা যে আমাদের আরো আগে চাওয়া উচিত ছিল। ওকে, আমরা একটু শহীদদের কাছে অনেকক্ষণ কথা শুনি না, আমরা সুযোগ পেলে হেলাল ভাইকে আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ইশাকের জন্য যে আন্দোলন এখনো হচ্ছে সেটাকে আপনি সমর্থন করেন কিনা ব্যক্তিগতভাবে, দলীয় অবস্থান না, আমি পরে শুনবো। আমি একটু শহীদ ভাই আপনার কাছে একটু অনেকক্ষণ ধরেই একটা বিষয় জানতে চাচ্ছিলাম, 2-3 মাসের জন্য কি রাজনৈতিক দলগুলোর ভিতরে অনৈক্য বেশি হতে পারে, বা সরকার এটাকে কাজে লাগাতে পারে কিনা? দেখুন, আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন, আমি সেই জায়গায় আজকে এই প্রশ্নটা জবাব দিয়ে আসি। 2-3 মাসের মধ্যে হ্যাঁ, সেই প্রশ্নটাই আমি দলগুলোর আবার- মধ্যে কি অনৈক্য তৈরি হতে পারে কিনা, তো অনৈক্য তৈরি করবার চেষ্টা তো হচ্ছে, আমি যেটা আগে বললাম। তো আমার মনে হয় যে একটা সময় এসে এই অনৈক্য দূর হবে, কারণ হলো যে সবাই এই দেশটার স্থিতিশীলতা চায়, দেশটা সামনের দিকে এগিয়ে যাক, এটা চায়। তো সেক্ষেত্রে এই সন্দেহ সংশয় তৈরি করবার জন্য, দূরত্ব তৈরি করবার জন্য, দেয়াল তৈরি করবার জন্য মাঝখানে চেষ্টা আছে, সেই চেষ্টায় আমি মনে করি শেষ পর্যন্ত তারা সফল হবে না। এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্ন করেছিলেন যে ইউনূস সরকারকে এত শক্তিশালী কিনা, সে নির্বাচন না দিয়ে পারবে কিনা, হ্যাঁ, যদি বিএনপি জামাত এরা যখন চায় নির্বাচন চায়, এটা পারবে কিনা। তো আমি এই দিক থেকে তাকে আমি মনে করি যে না, সেটা পারবে না। তাকে যদি পার্সোনালি ধরেন যে সে এত শক্তিশালী কিনা, সে একদিক থেকে শক্তিশালী, সেটা হচ্ছে সে পার্সন হিসাবে আনপ্যারালাল এখন বর্তমান দুনিয়াতে, তার পরিচিত মানুষ গ্রহণযোগ্য, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সে কতটুকু পারবে, সেটি সেদিনকার ছোট্ট একটি আন্দোলনের পরে সেটি প্রমাণ হয়েছে, যে সে যখন বলছে যে আমি পদত্যাগ করব, কারণ এটার মধ্যে দিয়ে বোঝা গেছে তার শক্তি, বাংলাদেশের রাজনীতিতে তার কতটা শক্তি আছে, আন্তর্জাতিকভাবে তার শক্তি অনেক আছে সেখানে। তো সেই জায়গাটায় আমি বলবো যে এখানে যেহেতু এদেশের মানুষ, আমরা মনে করি যে বিপ্লবের পরে তাকে দায়িত্ব দিয়েছে, তার দায়িত্বটা অত্যন্ত বিচক্ষণতার সাথে, ধৈর্যের সাথে পালন করা উচিত। অনেকে অনেক কথা বলবে, এটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক দিক থেকে অনেক ধরনের কথা আসবে, সেগুলো মাথায় নিয়েই তাকে করতে হবে। তো এখন যে বিষয়টি নির্বাচন নিয়ে কথা হচ্ছে, যেটি
হেলাল ভাই বললেন, আমি এই জায়গায় একটু খানিকটা দ্বিমত করে আগেও করেছি, যে আমি বলছিলাম যে ডে ওয়ান থেকে যখন আমরা নির্বাচনের দাবি করলাম, জি, তো এটি তো আসলে একটি নর্মাল ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, এটি একটি বিপ্লবের পরে একটি ধ্বংসস্তূপের এই সরকারটি গঠিত হয়েছে। তো সেইখানে আপনি সেই সময় যদি নির্বাচন দাবি করে আমরা, সরকার যদি তখন বলে দেখেন বাংলাদেশের 400 থানা একসাথে ডিস্ট্রয় হয়ে গেছে, তো এখন বাংলাদেশের পুলিশ কি নির্বাচনে সহযোগিতা করবার মতো অবস্থায় আছে? উত্তর হচ্ছে নাই। এদেশে যারা এই নির্বাচনে সহযোগিতা করবে, যে ধরনের কলেজ স্কুলের শিক্ষকরা, ডিসিরা, ধরেন যে একটি তালিকা আমি বলেছিলাম সেদিন, যে যেই জুলাই বিপ্লবের পরে যে ডিসিগুলো নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে 56 জন ডিসির কথা বলা হয়েছে যে আগের আওয়ামী লীগের যে তালিকা ছিল সেই তালিকা থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে আপনি স্বপদে বহাল রেখে আপনার আমাদের মতো আমরা যে নির্বাচনটি চাই সেটা কি হবে কিনা, সেটি আমরা করতে পারবো কিনা, এখানে তো সংশয় আছে। কারণ যারা বিপ্লব করেছে, যারা এই মাঠে ছিল, তারা তো বলবে যে আমাদেরকে, তারা এই সংশয়টা তো তাদের থাকবে, যখন আমরা নির্বাচনে যাব আমরা তাদেরকে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই সংশয়টা তো তাদের মধ্যে থাকবে। এবং আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়েছে তারা তো তাদের পারপাস সার্ভ করবে। সেই জায়গায় কি ফিল্ড কি নির্বাচনের জন্য প্রস্তুত ছিল কিনা? আজকে তাদের সরানোর জন্য দেখলাম জুলাই ঐক্য নামে একটি সংগঠন যারা সচিবালয়ের কর্মকর্তাদের এগেনস্টে আন্দোলন করছে, তারাও একই কথা বলছে। তাহলে ইন্টারিম কেন পারছে না তাদেরকে? সেইটাই আমার প্রশ্নটা সেইখানে, যে আমরা বলি সংস্কারের কথা, তারা বলতেছে যে তাদেরকে সংস্কারের জন্য আনছে, আমরা ধরে নিলাম তাদেরকে আমরা সংস্কারের জন্য, এদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে যে হ্যাঁ এই জঞ্জালগুলো দূর করুন, এটা প্রথম সংস্কার। সেই জায়গায় তারা কতটুকু করছে, সেইখানে তাদের সফলতা আমি বলবো যে খুব ভালো না। সেখানকার এক্সপিরিয়েন্সটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে তারা খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে না। এই যে সংস্কারের জায়গায় সেই ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদেরকে সরানোর জন্য, সেখানে রিপ্লেস করার জন্য তারা খুব বিচক্ষণ কাজ করতে পারে নাই, যার কারণে এই সন্দেহ সংশয়গুলো আরও তৈরি হচ্ছে। অদৃশ্য শক্তি কি এখানেও আছে? নিঃসন্দেহে অদৃশ্য শক্তি তো আমরা যেটা বলি, যে আমি একটু আগে যে কথাটা বলেছি, যে সার্ভিসে যে ফ্যাসিস্টরা ছিল তারা উপর থেকে পালিয়ে গিয়েছে, ফ্যাসিজমও আছে, ফ্যাসিবাদের দোসররাও আছে। এবং তারা কারা, তাদেরকে কি আমরা চিহ্নিত করছি? তাদেরকে চিহ্নিত করে কি সেখান থেকে সরাইছি? আমরা সরাই অল্প কিছু করা হয়েছে। অল্প কিছু 2018 নির্বাচনের সাথে ছিল উল্লেখযোগ্য। না, উল্লেখযোগ্য এটা এখন এই বিপ্লবের পরে আমার তো মনে হয় যে খোলনলচে সহ চেঞ্জ করে ফেলা দরকার ছিল, সব প্রশাসনের ব্যুরোক্রেসিতে চেঞ্জ করে দেন এটা এই সময়ের মধ্যেই পারতেন। সেটি কেন করলেন না? সেই জায়গাটায় না গিয়ে তারা বলছেন যে সংস্কার কতদিন বসে করবেন আপনারা? সংস্কারটা করেন না কেন তাড়াতাড়ি? সংস্কারটা করে এই যে রাজনৈতিক দলগুলো তারা তো নিষেধ করে না যে আপনারা সংস্কার করেন না, তা আপনারা করছেন না কেন? আমরা যখন বললাম যে এদেরকে সংস্কার করা দরকার, আপনাদের উপদেষ্টারা যখন বলে যে আমরা সব সরাইতে চাই না, সব সংস্কার করতে চাই না, আমরা কিছু রেখে দিতে চাই, এর মানে আপনারা এর মধ্যে আপনাদের কোনো কনস্পিরেসি আছে? দু একজন উপদেষ্টা তো বলেছে। সুতরাং সেই জায়গাটায় আমাদের প্রশ্ন তৈরি হয় এজন্য, যে সংশয়, এই কারণে সংশয় তৈরি হয়। তারপরেও বলবো যে আমাদের যেমন আজকে নাহিদ ইসলামের কথা বললো, যে একটা বক্তব্য নিয়ে হেলাল ভাই বললেন, আমি এটা দুই পক্ষকে, আমরা এখন যে পক্ষগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, আমি সংযত আচরণের জন্য বলবো। কারণ দেখেন যে আমরা তো এই সরকারকে হাসিনার লেভেলে কি নিয়ে যেতে পারি? আমরা যদি আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আসে যে ধরেন একটা কি বলে, আমরা বাজেট নিয়ে কথা বলতে গিয়ে যদি উদাহরণটা হাসিনাকে দিয়ে দেই, তাহলে একটু কষ্ট লাগে। এটা আমি মনে করি ঠিক না, এখানে সংযত হওয়া দরকার। যখন বলা হয় যে হাসিনার যে বাজেট দিয়েছে, এই সরকারেরও হাসিনার মতোই বাজেট দিয়েছে, যাই হোক এখন সেটা হইতে পারে, কিন্তু তারপরে উদাহরণটা আমরা হাসিনাকে না আনলে ভালো হয়। তো সেই জায়গায় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারে যারা আছেন, যারা সরকারে যাবেন, তাদের সবারই সংযত হওয়া দরকার। কারণ আমাদের দেশের স্বার্থে আমাদের প্রতিবেশীরা একেবারে তাকিয়ে আছে, কারণ তারা মনে করে আমাদের প্রতিবেশী যারা রয়েছেন, আমরা এই বিগত সরকার যাদেরকে বন্ধু বলতো, বন্ধু আমাদেরকে চাপিয়ে দিত, তারা বসে আছে যে তাদের যেই টার্গেট ছিল বাংলাদেশকে নিয়ে, সেই টার্গেটে সেট পড়েছে। সুতরাং তারা বসে আছে যে আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। আজকে আপনারা যদি শুনে থাকবেন যে সেখানে কিছু কথা আমি শুনেছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার সাথে একটা ইন্টারভিউতে আমি শুনলাম, সেখানে শেষের দিকে কিছু সিগনিফিক্যান্ট কথা আছে। তারা যে বসে নাই এখানে বাংলাদেশের ভিতরে যে একটি গৃহযুদ্ধ বাঁধানোর জন্য তারা ষড়যন্ত্র করছে, তার কথার মধ্যে দিয়ে সেটি প্রকাশ পেয়েছে। সুতরাং
তারা এখন আর ওই যে যেটি বললেন যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে, আবার রাজনীতি করবে, আমার কাছে মনে হয় এটি ভারত বিশ্বাস করে না যে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে বাংলাদেশে আবার রাজনীতি করে দাঁড়াবে। তারা চিন্তা করতেছে যে এদেশে একটি অস্থিতিশীলতা তৈরি করে, একটি গৃহযুদ্ধ তৈরি করে, তারপরে যদি তাদেরকে পুশ করানো যায় তাহলে সে পথে আগাবে। সেজন্য তারা যা যা করা দরকার তাই করবে। সেখানে যদি তাদের অস্ত্রর কথা বলা হয়েছে আজকে, সে আপনার শুনবেন, সেখানে অস্ত্র যদি অস্ত্র না থাকে, তারা বলছে ভারত কি এখন এদেশে এত শক্তিশালী? ভারত শক্তিশালী না। তারা যদি তারা সেখানে তো গিয়ে আশ্রয় নিয়েছে, তারা যদি মনে করে যে তাদেরকে রসদ দেবে, অস্ত্র দিয়ে তারপরে বাংলাদেশে অশান্তি তৈরি করবে, এটা সম্ভব তাদের দ্বারা। এটা এই সেই ইঙ্গিতটাই দিয়েছে। আপনি যদি অনৈক্য থাকে তাহলে সেটা সুযোগ থাকতে পারে। অবশ্যই সেই সুযোগটাই তারা নিতে চাচ্ছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের অনৈক্যের মধ্য দিয়ে তারা যাতে এখানে আরেকটি অসন্তোষ তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমাদের রাজনীতিকদের এবং সরকারের সজাগ দৃষ্টি রাখা দরকার। ওকে, হেলাল ভাই, আপনি দু একটা নোটও নিয়েছেন দেখলাম, সেগুলো একটু উত্তর দিবেন, কিন্তু সময় খুব কম। সাথে আমি যেটা বলছিলাম যে ইশাক বলছে যে জনগণকে সাথে নিয়ে তিনি নিজেই শপথ করার দায়িত্ব নিয়ে নেবেন। যে দেখেন, আপনারা বারবার বলছেন অদৃশ্য শক্তি, আমি কি কখনো বলেছি অদৃশ্য শক্তি? আমি তো করছি শক্তি দৃশ্যমান। না, আপনি শুরুতে কিন্তু বলছিলেন যে কোনো এক অদৃশ্য কোনো শক্তির একটা কারণে গোপন এজেন্ডা, আচ্ছা। গোপন পরিকল্পনা, আমি তাই আচ্ছা আচ্ছা, যে কারণে পরিকল্পনা, মানে তারিখ দেওয়া হচ্ছে না। পরিকল্পনাটা হলো আপনার অদৃশ্য। আচ্ছা, কিন্তু যারা করছে তাদের দৃশ্যমান। আমি প্রথমেই তো ভারতের কথা বললাম, হ্যাঁ, যে অস্থিতিশীল একদম করছে। শুরুতেই এবং বলেছেন। তাদের ক্রীড়ানক হয়ে কারা কাজ করছে সেটা আমি বলছি। যে যেমন দেখেন যে সরকার, এই বর্তমান ইন্টারিম সরকার, আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমাদেরকে মধ্যে দ্রুত তৈরি করছে। জাপানে যে বলে যে একমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চায়। এখন আপনারা সবাই বলেন, দর্শকরা বলুক, যে বাংলাদেশের যত নিবন্ধিত দল, অনিবন্ধিত দল আছে, একমাত্র দল কি বিএনপি, না আরও প্রায় 50টির মতো, 52-54টির মতো রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে? তার কাছে হয় তথ্য নেই, অথবা তিনি উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে প্রভোগ করছে যাতে বিএনপি আরও কিছু কথা বলে দেশে একটা আনস্টেবল পরিবেশ তৈরি। এই কথাটা উত্তর তাই দাঁড়ায় না? তারপর আমার মানে ইন্টারিম গভর্নমেন্ট আপনার কোনো কিছু কি উস্কে দিচ্ছে যে দেশটাকে ভারত যেটা চাচ্ছে আনস্টেবল করতে, যেমন সচিবালয়, এই যে চাকরিবিধি অধ্যাদেশটা কি এখন করা খুবই দরকার ছিল? আপনি বলেন, এখন করা খুবই দরকার ছিল। এই ট্রানজিশনাল গভর্নমেন্ট, আপনার ডিউটি কি? আপনি সেই ডিউটির বাইরে যায় অতিরিক্ত ডিউটি পালন করছেন। তার মানে তাহলে আপনি উস্কে দিচ্ছেন কোনো কিছুকে। আপনার এই যে এনবিআর এর, এখন কি এনবিআর এর এই ডিভিশনটা করা দরকার ছিল? আপনি বলেন, এনবিআর এটা করলো। এবার আসেন আপনি, মানে এইটাও উচিত ছিল না, কিন্তু এই ঢাকার মেয়রের ব্যাপারটা আরেকজন বললেন, উনি বললেন যে ওনার অনেক আন্তর্জাতিক মান থান, অনেক কথা বললেন না। আমার বক্তব্য, আমিও বিশ্বাস করি, এই 10 মাসে উনি কোনো রাষ্ট্র তাকে ইনভাইট করলো না, কোনো রাষ্ট্র তাকে ইনভাইট করেনি। দেখেন যত জায়গা গেছে সব কনফারেন্স, সামিট, এই যে জাপানে গেলো নিক্কেই কনফারেন্সে, কোনো রাষ্ট্র কি তাকে ই করলো? বা কোনো রাষ্ট্রপ্রধান কি তিনি আনলেন, তাকে দাওয়াতে আসলো? বুঝলাম। আবার জাতিসংঘের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে ওইটা একটা তাদের আগের থেকে সাপোর্ট ছিল, এবং এসে কি হয়েছে? আমাদের তো ওদের কাছে টাকা চাচ্ছি না, তুমি আমাদের রোহিঙ্গাগুলোকে ওই ভাবে রিপ্লেসমেন্ট করে দাও। এটা আরেকটা দেখেন, IMF কতদিন ধরে টাকা দেওয়া বন্ধ করে দিছে, তো উনি এত যদি সিগনিফিকেন্ট ম্যান হয় ওয়ার্ল্ডে, তো এটা তো চালু রাখতে পারে, তাই না? অর্থাৎ আমরা আবেগে বশবর্তী অনেক কথা বলতে পারি। এবার ইশাকের প্রশ্নে আসেন। আপনি দেখেন যে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল 5ই আগস্টের পরে, আমাদের গণ অভ্যুত্থান হওয়ার মূল কারণ ছিল, অনেক কারণের মধ্যে কতগুলো কারণ ছিল যে আমাদের কতগুলো ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, অনেকগুলো ইনস্টিটিউশনকে। 5ই আগস্টের পরে প্রথম ডক্টর ইউনূস সরকার হাইকোর্টের রায়কে অবমাননা করলেন, বৃদ্ধাঙ্গুলি দেখালেন। মানে হাইকোর্টের মধ্যে একটা প্রতিষ্ঠানকে তিনি, অর্থাৎ গণতন্ত্রের পিঠে প্রথম ছুরিকাঘাত ফার্স্ট 5ই আগস্টের পরে কে করলো? হাইকোর্টের রায় আপনি মানছেন না। তো ওই যে উনি বলেন হাসিনার কথা বলবেন না, এখন কি করব? কতগুলো জিনিস তো মিলে যাচ্ছে। যে হাসিনা যখন আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন রায় হলো, তখন হাসিনা একটা মব সৃষ্টি করলো। মব সৃষ্টি করে তিনি গণজাগরণ মঞ্চ করে সেই রায়কে পাল্টে ফেললেন। তাহলে ডক্টর ইউনূস সরকার যখন এই হাইকোর্টের রায় মানে না এবং তার বিরুদ্ধে, তার পক্ষে কিছু মপটপ তৈরি করে, তখন কি করব আপনি বলেন? উনার তো হাইকোর্টের রায়টা মানা উচিত ছিল। তার স্থানীয় সরকার উপদেষ্টা বলে যে ইনস্ট্রাক্টর বসতি দেব না, এটা তো উপদেষ্টা বলে না, দলীয় সিদ্ধান্তে নাকি? এটা তার মানে কি ডক্টর ইউনূস এন্ডোর্স করছে তার মন্ত্রী, তার উপদেষ্টা,
তো ডক্টর ইউনূসের অ্যাপ্রুভাল ছাড়া তো এই কথা বলতে পারে না। তার মানে হাইকোর্টের রায়কে তো তিনি মানছেন না, তাহলে আপনি ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করবেন কি? আপনি নিজে তো ভেঙে ফেললেন, তাই না? নিজে তো ভেঙে ফেললেন। আমি সেই জন্যই বলছি যে আসলে যে আপনারা বলছেন যে মানে নির্বাচন নিয়ে তালবাহানা করা, দেশকে অস্থিতিশীল করা যে শত্রু, তারা অদৃশ্য না, দৃশ্যমান এবং শক্তিমান। ওকে, অনেক ধন্যবাদ। আমি দুইটা লাইন আপনার কাছে শুনবো শহীদ ভাই, আপনি তারপরেই আমরা শেষ করব। প্রথম লাইনটা হচ্ছে, আপনার সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে আপনার কাছে মনে হয় কবে নির্বাচন হবে এবং কেন? দেখুন, আমার মনে হয় যে যেই জুনের 26-এর আগে নির্বাচনটা করতে চাচ্ছেন, আমি যেটা মনে করি যে এপ্রিলের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। উচিত না ভাই, কবে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে যে এপ্রিলের মধ্যে নির্বাচনটা হয়ে ফেব্রুয়ারি যাবে। মাসের 1 তারিখ এপ্রিলের সময় তো রোজা, পুরো রোজা, ঈদ। মার্চে হলো আপনার ওই যে কুরবানি ঈদ হবে, এর মধ্যে আবার ঝড় বৃষ্টি, এখন যে অবস্থা এই কথাগুলো উঠবে। এখনই বললাম না, দেখবেন আপনি এর আগে আমি যেটা মনে করি যে কেউ বলেন, প্রেডিকশন করেন যে ফেব্রুয়ারির মধ্যে হয়ে যেতে পারে, হতে পারে ফেব্রুয়ারির লাস্টে, 25-26 ফেব্রুয়ারির মধ্যে হয়ে যেতে পারে। হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় যে এটি সরকারের জন্য কল্যাণ এবং রাষ্ট্রের জন্য, যদি আমার মনে হয় সেই সময়টায় আমরা নির্বাচনটা যদি আদায় করে নিতে পারি, এই সরকারকে আস্থার মধ্যে রেখে এবং তাদের সাথে একটা সমঝোতার ভিত্তিতে। ওকে, অনেক অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম এবং আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকে এত রাতে অনুষ্ঠানকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে উপস্থিত থাকার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ করব, শুধু এতটুকু বলবো যে আমরা যেমন চাই যে কোনো অন্যায় অবিচার সহ জুলাই আগস্টে গত বছর গণ অভ্যুত্থানের আগে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার, ঠিক তেমনি আমরা চাই রাষ্ট্র একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছবে এবং সেজন্য প্রয়োজনীয় সংস্কারও যেমনি হবে, ঠিক তেমনি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।